সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী কলেজের লাইভ ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। আশরাফুল আলম, প্রভাষক, অর্থনীতি বিষয়। আমাদের আজকের বিষয় উচ্চ মাধ্যমিক অর্থনীতির দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় মুদ্রাস্ফীতি। আমরা আজ আলোচনা করব মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব ও প্রতিকারের উপায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে মুদ্রাস্ফীতির উপরে 2টা ক্লাস নেওয়া হয়েছিল। এর মধ্যে থেকে একটা প্রশ্ন এসেছিল যে মূল্য সূচক কী। আমি সেই প্রশ্নটার আগে উত্তর দেই যে মূল্য সূচক কী। তার আগে আমাদের আলোচনা করা দরকার সূচক সংখ্যা কী। সূচক সংখ্যা কি, তারপরে আমরা আসব মূল্য সূচকে। সূচক সংখ্যা হচ্ছে দুটি ভিন্ন সময় বা ভিন্ন স্থানের সাপেক্ষে অর্থনৈতিক রাশিমালার গড় আপেক্ষিক মানের পরিবর্তন বা আপেক্ষিক মানের গড় পরিবর্তন, অর্থাৎ দুটি ভিন্ন সময়। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় যে দুটি ভিন্ন সময়, দুটি ভিন্ন সময়। এই দুটি ভিন্ন সময়ের মধ্যে দুইটা দ্রব্যের দুটি ভিন্ন সময়ে দুটি দ্রব্যের মানের আপেক্ষিক যে পরিবর্তন, এই তার শতকরা হারটাই হচ্ছে মূল্যসূচক। অর্থাৎ আমরা বলতে পারি চলতি বছরের দাম ভাগ ভিত্তি বছরের দাম গুণ 100। এটা হচ্ছে মূল্য সূচক। আশা করি তোমরা বুঝতে পেরেছো মূল্য সূচকটা কি। এখন তোমাদের যে জায়গা থেকে মূল্য সূচক প্রশ্নটা এসেছে, যে বিষয় থেকে তোমাদের কনফিউশন এসেছে, তোমরা একটা জিনিস জেনে রাখবা যে আমি একটা অঙ্ক সূত্র দিয়েছিলাম যে Pn মাইনাস পি নট ডিভাইডেড পি নট ইন্টু 100। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাপ যদি ভোক্তার মূল্য সূচক দেয়া থাকে। আমি এই কথাটা বলেছিলাম, সেই ক্ষেত্রে মূল্য সূচক কথাটা এসেছে। তোমরা খেয়াল রাখবা যে এ ধরনের প্রশ্নে সাধারণত মূল্য সূচকটা তোমাদের দেয়া থাকবে। এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। যেমন আমরা মনে করি যে এক্স দেশে 2015 সালের মূল্য সূচক 2015 সালের মূল্য সূচক 150। 2016 সালে ওই মূল্য সূচক 200। সেই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা মূল্য সূচকের সূত্র, আমরা সেই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করলে আমরা মুদ্রাস্ফীতির হার পাব। আর একটা বিষয় ছিল, আমি বলেছিলাম যদি সময়ের হেরফের থাকে, কেন যেমন ভিত্তি বছর 2015 আর চলতি বছর 2016, কিন্তু যদি কি না এই সালের যদি পার্থক্য থাকে, ধরা যাক এটা 2010 সাল, 2010 সালের মূল্যসূচক 150 আর 2016 সালের মূল্যসূচক 200। সেক্ষেত্রে কি করব, যেহেতু আমাদের এখানে সময়ের একটা ধারাবাহিকতার গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে আমরা আর একটা সূত্র ইউজ করব যে Pn মাইনাস পি নট ডিভাইডেড বাই, আমরা দিতে পারি Tn মাইনাস টি নট ডিভাইডেড বাই পি নট ইন্টু 100। এটাকে আমি গত ক্লাসে এই সূত্রটাকে কনভার্ট করে বলেছিলাম এরকম যে নিচে পি নট, উপরে ডেল টি
বাই ডেল পি, মানে এই মূল্য সূচকের পরিবর্তন আর দামের পরিবর্তন গুণ 100। আশা করি তোমরা আমার এই বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের মূল্য সূচক নিয়ে যে সমস্যাটা ছিল আশা করি আমি তোমাদের বুঝাইতে পেরেছি। এবারে আমি তোমাদের এই মুদ্রাস্ফীতির যে কারণগুলো আলোচনা করব। আসলে মুদ্রাস্ফীতি যখন কারণ আলোচনা করা হয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মুদ্রাস্ফীতির কারণ আলোচনা করা হয়। প্রথমে আমরা আলোচনা করি যে মুদ্রাস্ফীতির কারণ দুইটা। মুদ্রাস্ফীতির কারণ প্রথমে দুইটি, এটা হচ্ছে প্রসারিত দৃষ্টিকোণ, মানে সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির কারণ দুইটা। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত, আর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত। এরপরে এটা হচ্ছে একভাবে আমরা আলোচনা করি সামগ্রিকভাবে। এরপরে আবার অনেকেই এই মুদ্রাস্ফীতির কারণটাকে 4 ভাগে ভাগ করেছে। এই 2 ভাগের সাথেই আর একটা দিয়েছে যে বাজার ব্যবস্থার বা বাজার কাঠামো দুর্বলতা। বাজার কাঠামো 4 নম্বরে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। বা শুধু দুর্যোগ, আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ না দেই, শুধু দুর্যোগ, তাহলে কি দাঁড়ালো যে আমরা সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতিকে দুইটা ভাগে ভাগ করি। মুদ্রাস্ফীতির কারণটাকে একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত, আর একটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত। আমরা যদি আর একটু বিবেচনা করি, তাহলে আর একটু প্রসারিতভাবে বিবেচনা করি, তাহলে মুদ্রাস্ফীতির কারণকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত, আর একটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত। এখন চাহিদা বৃদ্ধিজনিত ব্যয় মুদ্রাস্ফীতি কি আমি এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম। যখন কোনো দ্রব্য সামগ্রী যোগান স্থির থাকে, যোগান স্থির থেকে যে কোনো কারণে যোগান স্থির থেকে বা যোগান সেভাবে না বেড়ে যদি চাহিদা বৃদ্ধি পায়, এবং এই চাহিদা বাড়ার কারণে যদি দ্রব্য মূল্য বা মূল্য স্তর বৃদ্ধি পায়, তখন সেটাকে বলবো আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সেটা যে কোনো কারণেই যেসব কারণে এই চাহিদাটা বৃদ্ধি পেল, তার প্রথম কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। আমরা আলোচনা করি যে অর্থের যোগান বৃদ্ধি, অর্থাৎ যদি একটা দেশে যদি অর্থের সরবরাহ যদি বেড়ে যায়, তাহলে ওই দেশে মূল্য স্তর বেড়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দিবে। এরপরে অবকাঠামোগত উন্নয়নের জন্য যদি তার ব্যয় বৃদ্ধি করে, যদি দেশের সরকার যদি অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যয় বৃদ্ধি করে, আচ্ছা যদি অবকাঠামোগত উন্নয়ন বলতে অনুৎপাদনশীল খাতের ব্যয়, আর যদি সরকার এই খাতে ব্যয় বৃদ্ধি করে, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে না। কি হবে যে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন বৃদ্ধি পাবে না। এই উৎপাদন বৃদ্ধি না পাওয়ার কারণে, যোগান বৃদ্ধি না হওয়ার কারণে চাহিদাটা বেড়ে যাবে। এর কারণে মুদ্রাস্ফীতি দেখা দেবে। এটা হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি। প্রশ্ন হতে পারে যে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে সরকারি ব্যয় বৃদ্ধি কিভাবে মুদ্রাস্ফীতির কারণ হয়। সরকারি ব্যয় বৃদ্ধি কিভাবে মুদ্রাস্ফীতির কারণ হয়, এটা হতে পারে। এরপর আছে ঘাটতি ব্যয় বৃদ্ধি। দেখো, যখন একটা দেশের আয় যখন কমে যায় কিন্তু ব্যয় যখন বেড়ে যায়, তখন কি হয়, সরকার ঘাটতি বাজেট প্রণয়ন করে। এই বারবার ঘাটতি বাজেট প্রণয়ন করতে গিয়ে দেশের মূল্য স্তর বৃদ্ধি পায়, এই কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এটাও তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে ঘাটতি ব্যয় কিভাবে মুদ্রাস্ফীতি ঘটায়, বা ঘাটতি ব্যয়ের কারণে কিভাবে মুদ্রাস্ফীতি ঘটায়। এরপরে আসি অনুৎপাদনশীল খাতে ব্যয়। তো আমি একটু আগে বলেছি সরকারি ব্যয়ের ক্ষেত্রে বলেছি। অনুৎপাদনশীল খাতে ব্যয় বলতে যেসব খাতে ব্যয় করার কারণে বা ইনভেস্ট করার কারণে বা বিনিয়োগ করার কারণে
যে দ্রব্য সামগ্রী উৎপাদন হয় না, আমরা মনে করতে পারি যে যদি শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটাল এগুলো যদি যখন গড়ে ওঠে, এগুলো হচ্ছে অনুৎপাদনশীল খাতে ব্যয়। এসব কারণে এসব খাতে ব্যয় বৃদ্ধি হলে দ্রব্য সামগ্রীর উৎপাদন হ্রাস পায়, আর এই কারণে কি হবে, মুদ্রাস্ফীতি দেখা দিবে। এবার আসি ব্যাংক ঋণের প্রসার। অন্যতম একটা কারণ হচ্ছে কি, ব্যাংক ঋণের প্রসার। ব্যাংক ঋণের প্রসারটা কি? ব্যাংক ঋণের প্রসার হচ্ছে যে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো যখন জনগণকে ঋণ প্রদান করে, তখন স্বাভাবিক যে শর্ত আছে সেই শর্তের চেয়ে যদি আরও একটু যদি উদার হয়, মানে নমনীয় শর্তে যদি ঋণ দেয়, অর্থাৎ আমি এটাকে আরও স্পষ্ট করে বলি, জনগণ যদি সহজেই ঋণ পায় তখন কি হবে, ঋণের টাকা তারা তাদের ব্যক্তিগত খরচ করবে, অর্থাৎ তখন তাদের ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, তাদের ভোগ প্রবণতাটা বৃদ্ধি পাবে। এই কারণে কি হবে, যে ব্যাংক ঋণের প্রসার হলে, বা এটাকে আমরা ব্যাংকের উদারনীতি বলতে পারি, যে কি ব্যাংকের উদারনীতি, এই ব্যাংকের উদারনীতির কারণেও মুদ্রাস্ফীতি দেখা দেয়। মনে রাখবা, মুদ্রাস্ফীতির প্রত্যেকটা কারণ কিন্তু তোমাদের হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসি জনসংখ্যা বৃদ্ধি। আমরা বুঝতেই পারছি যে আমাদের দেশে জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি বা 7.5 কোটি, এখন সে জায়গায় প্রায় 20 কোটি। যেতে এই অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত দ্রব্য সামগ্রী প্রয়োজন। যদি এই দ্রব্য সামগ্রী যদি উৎপাদন না বাড়ে, তখন কি হবে, তখন দেখা যাবে কি দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে, চাহিদা যদি বেশি পাবে বৃদ্ধি পায়, যোগান যদি বৃদ্ধি না পায়, চাহিদার সাথে যদি যোগান বৃদ্ধি না হয়, তখন কি দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে, মানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। এরপরে আমরা আসি ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। যখন ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায়, মানে ব্যয় করার মতো আয় যখন বৃদ্ধি পায়, তখন কি করবে, যে ব্যক্তি তখন ওই আয়টা তাদের ভোগের জন্য ব্যয় করবে। এটাকে বলে ব্যয়যোগ্য আয়, মানে যে আয়টা সরাসরি ভোগের জন্য নির্দিষ্ট করা থাকে। এখন যদি এই ব্যয়যোগ্য আয় যদি বৃদ্ধি পায়, তখন কি হবে, ব্যয়যোগ্য আয় যখন বৃদ্ধি পাবে, তখন দেখা যাবে যে ওই টাকাটা ওই ব্যক্তি বা সরকার, তখন কি ওই ব্যক্তি বা জনগণ ওই টাকাটা সম্পূর্ণ ভোগ করবে, তখন দ্রব্যমূল্য তখন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। এরপরে আসি রপ্তানি বৃদ্ধি। এখন প্রশ্ন হলো, রপ্তানি বৃদ্ধি হলেও কি মুদ্রাস্ফীতি দেখা দেয়? হ্যাঁ, এখানে রপ্তানি বৃদ্ধি বলতে বৈদেশিক লেনদেনের উদ্বৃত্ত। রপ্তানি বেশি হলে কি হবে, যে বৈদেশিক মুদ্রা আয় হবে, বৈদেশিক মুদ্রা আয় হবে। এখন কোনো ব্যক্তির যখন এই আয় বেড়ে যাবে, অর্থাৎ যখন আমার দেশের প্রোডাক্ট উৎপাদন হলো, দেশের চাহিদা মিটিয়ে যখন আমি অতিরিক্তভাবে যখন আমি রপ্তানি করব, এই রপ্তানির ফলে কি হবে, আমার একটা আয় আসবে। এই আয়টা যখন বেশি হবে, আয় বৃদ্ধি পাবে। এই আয়টা যখন বৃদ্ধি পাবে, তখন কি হবে, আমার ভোগ করার প্রবণতা বাড়বে, ভোগ প্রবণতা বৃদ্ধি পাবে। ভোগ প্রবণতা বৃদ্ধি পেলে কি হবে, দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে। তাহলে কি দাঁড়ালো, যে রপ্তানি বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রা আয়, মানে রপ্তানি আয় বেশি, রপ্তানি আয়ের কারণে আমাদের আয় বেশি হবে, আয় বেশির কারণে ভোগ প্রবণতা বৃদ্ধি পাবে, ভোগ প্রবণতার কারণে দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে। তার মানে পরিশেষে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। কি আমি কনসেপ্টটা বুঝতে পারছি? তার কি দাঁড়ালো, রপ্তানি বৃদ্ধি কিভাবে মুদ্রাস্ফীতি ঘটায়। এরপরে আমরা যদি বলি যে যেগুলো আলোচনা করলাম সবগুলোই কারণে চাহিদা বৃদ্ধি পায়। এবার আসি ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি কি হবে, যে উৎপাদন যখন হ্রাস হবে, কোনো ফ্যাক্টরিতে যখন আগের চাইতে যখন উৎপাদন হ্রাস পায়, তখন কি হবে, ওই ফ্যাক্টরি বা ওই কারখানার ব্যয়, যে আগের মজুরি যা ছিল তাই ব্যয় করতে হবে। এখন উৎপাদন যদি কোনো কারণে হ্রাস পায়, তখন কি করবে, ওই মালিক কী করবে, দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে কী করবে, তার মূল্যটাকে সে তুলে নেবে, অর্থাৎ তার মুনাফাটা সে তুলে নেবে। এই কারণে মুদ্রাস্ফীতির কারণে উৎপাদন হ্রাস হলেও মুদ্রাস্ফীতি দেখা দেয়।
এরপরে আসে মজুরি বৃদ্ধি, মজুরি ও বেতন বৃদ্ধি। যখন কোনো শ্রমিকের মজুরি বৃদ্ধি পায় বা বেতন বৃদ্ধি পায় তখন কি দেখা দেবে, যে তার ওই যে আগের মতোই বললাম, মজুরি বৃদ্ধি পাওয়া মানে আয় বৃদ্ধি পাওয়া, আয় বৃদ্ধি হলে ভোগ প্রবণতা বৃদ্ধি পায়, ভোগ প্রবণতা বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, ফলাফলে দেখা দেবে কি মুদ্রাস্ফীতি। আবার আসি শ্রমিক সংঘ। দেখা যায় আমাদের পোশাক শিল্পে বা অন্যান্য শিল্পে মাঝে মাঝে শোনা যায় যে অমুক প্রতিষ্ঠান অমুক কারখানা শ্রমিকরা ধর্মঘট করছে। এই যে শ্রমিক সংঘের একটা প্রভাব, ট্রেড ইউনিয়নের প্রভাব, ট্রেড ইউনিয়নের প্রভাবের কারণে মাঝে মধ্যে দেখা যায় যে শ্রমিক অসন্তোষ দেখা যায়, শ্রমিকরা কারখানায় কাজ করে না, উৎপাদন কমে যায়, বা তারা তাদের মজুরি বৃদ্ধির জন্য মালিক পক্ষকে প্রেশার ক্রিয়েট করে, চাপ দেয়। মালিক কোনো কারণে যদি এই মজুরি বৃদ্ধি করতে বাধ্য হয়, এই যে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হলো, এই অর্থটা কীভাবে তুলবে? এই অর্থটা তুলবে দ্রব্য মূল্য বৃদ্ধি করবে। তখন ওই কারখানা শ্রমিক সংঘ যে মজুরি বৃদ্ধির জন্য চাপ দিল বা প্রেশার ক্রিয়েট করলো, তার মালিক কী করবে? দ্রব্য মূল্য বাড়াই দিবে। দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়া মানেই মুদ্রাস্ফীতি। এরপরে আসি মজুতদারি, চোরাচালান। এটাকে আমরা বলবো হচ্ছে বাজার কাঠামোর দুর্বলতা। মজুতদারি, চোরাচালান এবং আমরা যদি বলি সিন্ডিকেট। দেখা যায় মজুতদারি, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা অতিরিক্ত মুনাফার লোভে কি করে, যে সিজন বা মৌসুমের সময়ে যখন যে দ্রব্যের মৌসুম, সে সময় কিছু দ্রব্য ক্রয় করে তারা স্টক করে, মানে মজুত করে রাখে, তারপরে ও চড়া দামে সেটাকে বিক্রি করে। তারা একটা কৃত্রিম সংকট তৈরি করে। যেমন কিছুদিন আগে আমরা বলতে পারি যে পেঁয়াজের বাজারটা, এই পেঁয়াজের বাজারটা হঠাৎ করে একদিনে যে এভাবে দাম বৃদ্ধি পেল, কিসের কারণে? এই অসাধু কিছু ব্যবসায়ীর কারণে, তারা চোরাচালানি বা মজুতদারির কারণে এই দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আবার আছে সিন্ডিকেট। আমরা জানি যে সিন্ডিকেটের কথাটা আমরা প্রায় শুনি, যে সিন্ডিকেটটা কি। এই সিন্ডিকেটের কারণেও কি, এই সিন্ডিকেট কি করে, যে ফটকা কারবারি করে। এই ফটকা কারবারির কারণে কি দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। তারপরে বাজার কাঠামোর দুর্বলতা। বাজার কাঠামোর দুর্বলতাটা কি? বাজার কাঠামোর দুর্বলতা অর্থাৎ বাজারের মনিটরিংয়ের অভাব। অর্থাৎ সরকার একটা দাম নির্ধারণ করে দিল, কিন্তু জনগণ মানলো কি মানলো না সেইটা তদারকির অভাব। এই বাজার কাঠামোর দুর্বলতা বা বাজার মনিটরিংয়ের অভাবেও কি দেখা যায়, যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ। যখন সরকারি কোনো মনিটরিং নেই তখন কি হয়, বিক্রেতা যা ইচ্ছা দাম বাড়াই দেয়। এই যা ইচ্ছা দাম বাড়াই দেওয়ার কারণে কি হয়ে যায়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। এরপরে আসি প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য দুর্যোগ যেগুলো, এই যে বর্তমান সময় চলছে, মহামারী চলছে, মরণঘাতী মহামারী ভাইরাস করোনার কারণে যে অর্থনীতির যে একটা মন্দাভাব, অর্থনৈতিক যেভাবে প্রতিটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সব কারণেও এখন আমরা জানি যে একটা মহামারী হয়ে গেলে তার পরবর্তীতে মহামারীর শেষে বা পরবর্তী বা উত্তরকালে কি দেখা যাবে, যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, কারণ উৎপাদন হ্রাস পেয়েছে। এখন বর্তমানে ফ্যাক্টরিগুলো বন্ধ, তাহলে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টরিগুলো বন্ধ কারণে বা উৎপাদন বন্ধ আছে। উৎপাদন বন্ধ থাকলে কি হবে, যে উৎপাদন যখন বন্ধ হবে, কিন্তু এই মহামারী শেষ হওয়ার পরে জনগণের চাহিদা কি কমবে? না, জনগণের চাহিদা কিন্তু কমবে না। কি হলো, উৎপাদন হ্রাস পেলো কিন্তু জনগণের চাহিদা কমবে না। তখন ফলাফলে কি দেখা যাবে, যে দ্রব্যমূল্য চাহিদা বেশি হওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, যেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো। এরপরে আমরা আসি যুদ্ধ ব্যয় নির্বাহ। অর্থাৎ যেসব দেশে যুদ্ধ চলে, সে কি হয়, সেসব দেশে এই যুদ্ধ চলার জন্য যে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়, এই অতিরিক্ত অর্থটা কোথা থেকে আসবে? এই অতিরিক্ত অর্থ কী করবে, সরকার বিভিন্ন ফ্যাক্টরি বা মালিক বা বিভিন্ন ব্যক্তির উপর কর আরোপ বা বিভিন্নভাবে এইটা অর্থটা সংগ্রহ করবে। এই অর্থটা সংগ্রহ করার কারণে কি হবে, দ্রব্যমূল্য পাবে, ফলাফলে মুদ্রাস্ফীতি। এরপরে রাজনৈতিক অস্থিতিশীলতা। এই যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও মুদ্রাস্ফীতি বেড়ে যায়, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। মনে করো যে একটা গ্রাম থেকে যেসব দ্রব্য সামগ্রী শহরে আসে, এখন দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যায়, তখন কী দেখা যাবে, যে দ্রব্য সামগ্রীর যে গাড়ি যদি শহরে আসতে না পারে, কি দেখা যাবে, যে শহরে তখন এই দ্রব্য সামগ্রীর সংকট দেখা দেবে। কিসের কারণে দেখা গেল, এটা দেখা গেল একমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতা করে। মনে করো ধর্মঘট হয়ে গেল, ধর্মঘটের গাড়ি আসবে না,
গাড়ি নিলে দ্রব্য সামগ্রী শহরে আসবে না, শহরে না এসে শহরে দ্রব্য সামগ্রী সংকট দেখা দিল। মানে কি, সংকট দেখা দিলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, ফলাফলেই মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। এসব হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ। আমরা যদি আলোচনা করি যে মুদ্রাস্ফীতির কারণ সামগ্রিকভাবে দুই প্রকার, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আরও প্রসারিত দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, বাজার কাঠামোর দুর্বলতা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে যখন আমরা বিশ্লেষণ করি তখন আমরা এই অর্থের যোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয় বৃদ্ধি, অনুৎপাদনশীল খাতের ব্যয় বৃদ্ধি, ব্যাংক ঋণের প্রসার, এসব কারণে কী দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর সঙ্গে আর দু একটা পয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ। বাংলাদেশের প্রেক্ষাপটে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতির কারণ কি, আমরা এই কারণগুলোর সঙ্গে যোগ করি। যদি আমরা এই কারণগুলোর সঙ্গে যোগ করি তখন দেখা যাবে যে আর একটা কিছু কারণ আছে, যেমন খাদ্য সমস্যা। খাদ্য সমস্যার কারণেও বাংলাদেশে কি দেখা যায়, মুদ্রাস্ফীতি দেখা যায়। এরপরে আসি আমদানি নির্ভরশীলতা, আমদানি নির্ভরতা, অর্থাৎ আমাদের দেশ আমদানির উপরে নির্ভর করে বেশি। এই দ্রব্য সামগ্রী বেশি আমদানি করতে গিয়ে কী হয়, আমাদের আন্তর্জাতিক মূল্য ক্রয় করতে হয়। তখন কি আন্তর্জাতিক বাজারে যদি দ্রব্যমূল্য বেশি হয় তাহলে আমাদের দেশেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, ফলাফলে কি দেখা দেবে, ফলাফলে দেখা দিবে মুদ্রাস্ফীতি দেখা দিবে। এরপরে আসি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমি কিন্তু বলছি আগের পয়েন্টগুলো শুধুমাত্র ওভারঅল কান্ট্রির উপর, পুরো বিশ্বের উপর মুদ্রাস্ফীতির কারণ। এখন তার সঙ্গে আমি যোগ করছি বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ, যে কি, যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। যে আমাদের দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, এর কারণে কি হয়, দ্রব্য সামগ্রী সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, অর্থাৎ দ্রব্যের গতিশীলতা বজায় থাকে না। এই কারণে কি হয়ে যায়, দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়। অপর্যাপ্ত বিদ্যুৎ, আমরা জানি যে বিদ্যুৎ খাতে আমরা এগিয়ে, বিদ্যুতের অপর্যাপ্ততা, আমরা জানি যে আমরা বিদ্যুৎ খাতে এগিয়ে, কিন্তু এই যে ঘন ঘন লোডশেডিং, এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কি হয়, যে কলকারখানার উৎপাদন ব্যাহত হয়। এই কলকারখানার উৎপাদন যখন ব্যাহত হয় তখন কি দেখা যায়, উৎপাদন ব্যাহত হওয়া মানেই দ্রব্যমূল্য বৃদ্ধি, আর ফলাফলে হচ্ছে কি, মুদ্রাস্ফীতি। ট্রেড ইউনিয়নের প্রেশার রয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে, এই সবগুলো হচ্ছে আমরা সবগুলো মিলে আমরা বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ আলোচনা করতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে মুদ্রাস্ফীতির কারণটা বুঝতে পারলে। এখন যদি আমরা এই মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করতে যাই, মুদ্রাস্ফীতির প্রভাবটা কি, মুদ্রাস্ফীতির প্রভাব হচ্ছে মুদ্রাস্ফীতির ঘটলে কি কি সমস্যা বা কি কি সুবিধা ও অসুবিধা দেখা দেয়। আসলে কি মুদ্রাস্ফীতির সুবিধা দেখা যায়? আমি যখন মুদ্রাস্ফীতি আলোচনা করেছি তখন বলেছি যে মৃদু মুদ্রাস্ফীতি উন্নয়নশীল এবং অনুন্নত দেশের অর্থনীতির জন্য সহায়ক, মৃদু মুদ্রাস্ফীতি। কিন্তু উল্লম্বন মুদ্রাস্ফীতি কিন্তু অর্থনীতির জন্য ক্ষতির দিক। তো এখন এই যে মৃদু মুদ্রাস্ফীতি আর হচ্ছে উল্লম্বন মুদ্রাস্ফীতি ছাড়া আমরা অন্যগুলোর ক্ষেত্রে কীভাবে আলোচনা করব। মুদ্রাস্ফীতির প্রভাব প্রথমে যদি আমরা আলোচনা করি যে মুদ্রাস্ফীতির উৎপাদনের উপর কী প্রভাব পড়ে। দেখো, খেয়াল করো, উৎপাদনের উপর কী প্রভাব পড়ে। উৎপাদনের উপর মুদ্রাস্ফীতির প্রভাব, উৎপাদন বলতে আমরা কৃষি, শিল্প এবং সেবা তিনটা ক্ষেত্রে আলোচনা করব। কৃষি, শিল্প, সেবা, এই তিনটা ক্ষেত্রে শুধু উৎপাদন হয়। দেখো, যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়
তাহলে উপকরণ যে কৃষিজীবীরা যে মূল্যে উপকরণ করে করলো, কিন্তু উৎপাদিত দ্রব্য তার চাইতে বেশি মূল্যে বিক্রয় করলো। তার মানে কি, মুদ্রাস্ফীতির ফলে কৃষিজীবীরা লাভবান হচ্ছে উৎপাদন শিল্প প্রতিষ্ঠানে। অনুরূপভাবে মুদ্রাস্ফীতির কারণে শিল্প উৎপাদন মানে দ্রব্যের উপকরণ, দ্রব্য সামগ্রী উৎপাদনের যে উপকরণ আছে, উপকরণ যে মূল্যে ক্রয় করা হয়, উৎপাদিত দ্রব্য তার সাথে বেশি মূল্যে বিক্রয় করা হয়। এক্ষেত্রে উৎপাদনকারীও লাভবান হয়। এবং সেবার ক্ষেত্রে দেখা যায় যে এই মুদ্রাস্ফীতির সময় পেশাজীবীরা তারা তাদের পেশার মূল্য বাড়িয়ে দেয়, অর্থাৎ তারা বেশি বেশি করে সেবা দিতে আগ্রহী হয়। অধিক মূল্যের আশায় তারা কি হয়, সেবা দিতে আগ্রহী হয়। এভাবে কি হয়, উৎপাদনের উপরেও সেবা খাতেও প্রভাব বিস্তার করে। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন খাতে একটা মানে অনুকূল বা সহায়ক ভূমিকা পালন করে। এরপরে যদি আসি কর্মসংস্থান। কর্মসংস্থানের উপর, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দিলে কি হবে, আমি বলেছি এর আগে আলোচনায় বলেছি যে মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য সহায়ক। কিভাবে, যে মৃদু মুদ্রাস্ফীতি হলে দ্রব্যমূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই দ্রব্যমূল্য ধীরে ধীরে বৃদ্ধি পেলে তখন কি হবে, তখন দ্রব্যমূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে বিনিয়োগকারীরা বেশি বেশি করে বিনিয়োগ করতে আগ্রহী হবে। দেশের অব্যবহৃত সম্পদ বা প্রাকৃতিক সম্পদগুলো পরিপূর্ণভাবে ব্যবহার হবে। আর আমরা জানি যখনই একটা দেশের সম্পদের পরিপূর্ণ ব্যবহার হয় তখনই ওই দেশটা উন্নত হয়। তাহলে যে মৃদু মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যেভাবে মুদ্রাস্ফীতি বাড়িয়ে চলছে, এই রাজনৈতিক অস্থিতিশীলতা বা অন্য অন্য কারণে এই কর্মসংস্থানের উপর বর্তমান সময়ে মুদ্রাস্ফীতি বিরূপ প্রভাব সৃষ্টি করছে। অর্থাৎ যেখানে কর্মসংস্থান অধিকভাবে সৃষ্টি হওয়ার কথা, সেইখানে কর্মসংস্থান সৃষ্টি না হয়ে বরঞ্চ বেকারত্ব দেখা দিচ্ছে। এভাবে অন্যান্যভাবে এভাবে আয় বন্টনের উপর প্রভাব বিস্তার করে, আয়ের উপর সামাজিকভাবে প্রভাব বিস্তার করে। মুদ্রাস্ফীতির কারণে ধনী গরিব বৈষম্যটা বৃদ্ধি হয়। ধীরে ধীরে ধনীদের আয় বাড়তেই থাকে, গরিবরা আরও শোষিত হতে থাকে। এভাবে সামাজিকভাবেও একটা প্রভাব বিস্তার করে। এরপরে রাজনৈতিক ক্ষেত্রেও একটা রাজনৈতিকভাবে একটা দেশে যখন অধিক হারে মুদ্রাস্ফীতি দেখা যায় তখন রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেবে। এভাবে আমরা মুদ্রাস্ফীতির প্রভাবটা আলোচনা করতে পারি। আমরা যদি মুদ্রাস্ফীতির প্রভাবটা আরেকটু আলোচনা করি আয়ের উপর, আয়ের উপর প্রভাবটা যখন আলোচনা করি তখন আমরা দেখি যে কারা কারা লাভবান হয় আর ক্ষতিগ্রস্ত হয়। আমরা আগে বলেছি কৃষিজীবী, অর্থাৎ কৃষিজীবীরা লাভবান হবে, উৎপাদনকারী লাভবান হবে, সেবা প্রদানকারীরা লাভবান হবে। কৃষক সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে, সীমিত আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। এভাবে মুদ্রাস্ফীতি আয়ের উপরে, আয় বন্টনের উপরেও প্রভাব বিস্তার করে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি মুদ্রাস্ফীতির কারণ এবং প্রভাবটা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটা ছোট্ট একটা HW দেবো আমি। HWটা হচ্ছে
দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে এদেশের শ্রমিকগণ অসুবিধায় পড়ে, কিন্তু উৎপাদনকারী লাভবান হয়। গ নম্বরের প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে মুদ্রাস্ফীতির যে প্রভাব আলোচনা করা হয়েছে এছাড়া আর কোনো প্রভাব রয়েছে কি, অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রভাব ছাড়া আর কোনো প্রভাব রয়েছে কি। শুধু এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবা। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।